হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা 27 নম্বর পেজ অবধি দেখেছিলাম, আজকে 28 এবং তার পরবর্তী পেজগুলো আমরা দেখে নেব। খুব ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন সবগুলোই করতে পারবে। ঠিক আছে, তো চলো দেখো, মানবদেহ সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। আগের দিন আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন রকমের হাড়, ভাঁজ, এইসব জিনিসগুলো নিয়ে। আজকে আমরা দেখব ওই হাড়ের ভাঁজে কি থাকে। এই দুটো হাড় থাকে, এই দুটো হাড় কীভাবে জয়েন দেওয়া থাকে। এই দুটো হাড়কে জয়েন দেওয়ার জন্য এখানে বলের মতো বা কবজার মতো সিস্টেম থাকে, সেই জিনিসগুলো আজকে বুঝি। অস্থি মানে হাড়, সন্ধি মানে জোর, হাড়ের জোর হিসেব নিকেশ করি। তো আমাদের যদি বলা হয় এই কাঁধ থেকে এই হাতের তালু পর্যন্ত কটা জোর আছে? একটা। এখানে একটা জোর দেখতে পাচ্ছি, আমরা নড়াতে পারছি। এইখানে একটা জোর আছে, দুটো। এই কবজিটাকে আমরা নড়াতে পারছি, আর হাতের মুখটা বন্ধ করতে খুলতে পারছি। আর আঙুলেতেও দেখো প্রত্যেকটাতে 4টে করে, একটা, দুটো, তিনটে, তিনটে করে। তাহলে হিসেব করে দেখতে পাচ্ছি যে আমাদের পুরো শরীরটায় অসংখ্য জোর দিয়ে, গলাটা তো পুরো ঘুরছে, মানে এগুলোতে খাঁজ 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 জিনিস দিয়ে থাকে। আমরা আগে একটা ছবি দেখব, সেই ছবিটাই দেখো তো কীরকম কী আছে। এই দেখো, দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা হাড়ের ফাঁক আছে, একটা করে জোর আছে। এগুলোকে বলা হয় অস্থি সন্ধি। কি বলা হয়? অস্থি সন্ধি। এইখানে একটা জোর আছে দেখো, এইখানে বল বিয়ারিংয়ের মতো সাইকেলের, এখানে দেখো জোর আছে, এই আঙুলে জোর আছে, দেখো দেখতে পাচ্ছ জোরগুলো? হ্যাঁ, এগুলো হচ্ছে অস্থি সন্ধি। এগুলো হচ্ছে অস্থি সন্ধি। সন্ধি মানে জোর। এইখানে দেখো বল, শুনতে পাবে বয়স হয়ে গেলে ঠাকুমা কাকিমারা বা দাদুরা কেউ পড়ে গেলে দেখবে এই জায়গাটার বলটা ভেঙে যায়, তখন এখানে একটা প্লাস্টিকের বল লাগিয়ে দেওয়া যায়। মাথাটা ঘোরানোর জন্য দেখো গলাটা কত রকমের জোর দিয়ে তৈরি। আচ্ছা, তারপরে দেখো হাড়ের সংখ্যা গুনতে গিয়ে নতুন এক খেলা শুরু হলো। হাড়ের জোর কটা? জোরগুলো না থাকলে বল ধরা তো যেত না। ক্রিকেট খেলায় স্পিনার বল ধরে মুচড়ে ছাড়ে, মুচড়ে মানে এইভাবে এইভাবে মুচড়ে ছাড়ে। হাতের জোরটা এমন, এইভাবে 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 এইভাবে, আবার এই মুচড়াতেও পারে। সব দিক থেকেই কিন্তু হাতের জোরটা কাজ করতে পারে। কবজি পর্যন্ত সব আঙুলগুলো কাজ করে। কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোর? কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোর? স্যার ক্লাসে এলে বল ধরার মতো করে আঙুল ভাঁজ করে দেখালো জন। স্যার বললেন হাড় হলো অস্থি, হাড় মানে অস্থি, জোর হলো সন্ধি। তাহলে হাড়ের জোরকে বলা হয় অস্থি সন্ধি। হাড়ের জোরকে বলা হয় অস্থি সন্ধি। মনে রাখো, অস্থি সন্ধি কাকে বলে? হাড়ের মধ্যে যে জোর থাকে তাকে বলা হয় অস্থি সন্ধি। সারা গায়ে কোথায় কোথায় অস্থি সন্ধি আছে? শরীরের হাত দিয়ে আর নরকঙ্কালের ছবি দেখে বোঝার চেষ্টা করো। রঞ্জন বলল, এত হাড়? ছোট ছোট হাড় দিয়ে আমাদের বডিটা তৈরি হয়। এদের আলাদা আলাদা নাম নেই? অবশ্যই আছে, এদের আলাদা আলাদা নাম আছে। দেখতে পাচ্ছ ছবিটা? ছবিটা দেখো, কি দেখতে পাচ্ছ? ভালো করে দেখো। এই দেখো, এটা অনেক বড় হাড়। এইটা অনেক বড় হাড়, এটা হাড়। এগুলোর নাম আমি বলছি, দাঁড়াও। তারপরে দেখো তো এইখানে এইটা অনেক বড় হাড় না? বড় বড় হাড় কটা আছে দেখো তো? হাতের হাড়টা বড়, পায়ের হাড়টা বড়, আঙুলের হাড়গুলো ছোট ছোট না? এক একটা হাড়ের নাম আছে। এইটা মাথার খুলির নাম আছে, মাথার খুলির ভাগও আছে। এই মাথার খুলিটা আমরা একটা দেখতে পাচ্ছি, কিন্তু মাথার খুলিটা এরকমভাবে আমরা যদি উল্টে দেখি তাহলে এরকমভাবে আমরা দেখব ভাঁজ আছে মধ্যেখানে ছোট ছোট ভাঁজ আছে। বুঝতে পারছো? তাহলে হাড়গুলোর নাম আমরা কোথায় পাবো? আমরা হাড়গুলোর নাম দেখো এইখানে পেয়ে যাব। কনুই থেকে কবজি অবধি, আলনা আর রেডিয়াস। কনুই থেকে কবজি অবধি। কনুই কোনটা? কনুই থেকে এইখানে দেখো দুটো হাড় আছে, এটা নাম আলনা আর রেডিয়াস। কি বললাম? জোরে বলো। আলনা আর রেডিয়াস।
এখানে দুটো হাড় থাকে, একটা হচ্ছে আলনা আর একটা রেডিয়াস। দেখো এখানে হচ্ছে আলনা আর রেডিয়াস, বোঝা গেল? পরের পাতাতেই লেখা আছে নাম, চিন্তা করার কিচ্ছু নেই। কাঁধ থেকে কনুই অবধি হিউমেরাস, কাঁধ থেকে কনুই অবধি হিউমেরাস, এইটা হচ্ছে হিউমেরাস, হিউমেরাস, এই হাড়টার নাম হিউমেরাস। তারপরে দেখো তো কি বলেছে, মেরুদণ্ড বা কশেরুকা বা ভাটিব্রা। মেরুদণ্ড কোনটা? যেটা আমাদের শির দ্বারা, এই লম্বা হাড়টা, এটা হচ্ছে ভাটিব্রা বা শির দ্বারা। কি লিখবো? কশেরুকা লিখলাম, কশেরুকা, বাংলায় কশেরুকা, ইংরেজিতে ভাটিব্রা, ভাটিব্রা, ভাটিব্রা। তারপর দেখো তো কোমর থেকে হাঁটু অবধি, এটা হচ্ছে ফিমার, এই লম্বা হাড়টা, দেহের সব থেকে লম্বা হাড়ের নাম ফিমার, বড় হাড়ের নাম ফিমার। ফিমার যদি কারো ভেঙে যায় তাহলে সে খোড়া হয়ে যাবে, ফিমার ভেঙে গেলে সে খোড়া হয়ে যাবে। কে এসছে সঙ্গে আমি দেখে নেই। হ্যাঁ সন্তোষ, শুনতে পাচ্ছ আমার কথা? সন্তোষ, 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 সন্তোষ। হ্যালো স্যার। কে? সুকন্যা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুকন্যা। তাহলে আমরা আজকে হ্যাঁ স্যার। হাড়ের জয়েন্ট গুলোর কথা বললাম। একটু আগে আমরা হাড়ের জয়েন্ট বলছিলাম। দুটো হাড় তো পাশাপাশি জুড়ে দেওয়া যায় না, এখানে তো পেরেক দিয়ে জুড়ে দেওয়া যায় না, এখানে একটা বল দেওয়া থাকে, এই বলগুলোকে বলা হয় অস্থিসন্ধি। কি বলা হয়? অস্থিসন্ধি। অস্থি মানে হাড় আর সন্ধি মানে জোড়া, হাড়ের জোড়া। অস্থিসন্ধি মানে হচ্ছে হাড়ের জোড়া। এবার আমরা বিভিন্ন হাড়ের নামগুলো দেখছিলাম। তো এই এই দেখো, এই ঘাড় থেকে এই যে এই বড় হাড়টা, এটার নাম হচ্ছে হিউমেরাস। তারপরে তারপরে হ্যাঁ। নিচে দুটো হাড় আছে, একটা নয় দুটো হাড় আছে এখানে, এটা বলছে আলনা রেডিয়াস। আর এই যে আমাদের দেহের মেরুদণ্ড, যেটা শির দ্বারা আমাদের, সেটাকে কশেরুকা বা ভাটিব্রা বলা হয়, আবার শির দ্বারাও বলা হয়। আর এই আমাদের পায়ে মাজা থেকে বা কোমর থেকে হাঁটু অবধি এই হাড়টা দেহের মধ্যে সব থেকে লম্বা হাড়। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে আমাদের দেহের সবচেয়ে লম্বা হাড়ের নাম ফিমার। এইটা যদি ভেঙে যায় কারো তাহলে সে খোড়া হয়ে যায়। কি হয়ে যায়? খোড়া হয়ে যায়। খোঁড়া হয়ে যাবে, মানে তার পা সমান হবে না। আর এইটা কি বলতো, এই নিচের হাড়টার নাম দেখো, এইটাকে বলা হয় হাঁটু থেকে নিচে গোড়ালি অবধি টিবিয়া ও ফিবুলা। টিবিয়া আর ফিবুলা, কি নাম বললাম? টিবিয়া, আর ফিবুলা। টিবিয়া আর ফিবুলা, ফিবুলা, বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা হাড়েরও নাম আছে, প্রত্যেকটা হাড়ের নাম আছে। এই ছোট ছোট হাড়গুলো, আঙুলের হাড়গুলোর প্রত্যেকটার নাম আছে। তত ডিটেলসে আমরা এখন জানতে পারবো না, বড় হয়ে যখন আমরা পড়বো, বড় হয়ে তখন আমরা সবগুলো জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমরা হাড়ের নামগুলো জানলাম। হাড়গুলো অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? আঠা দিয়ে লাগানো থাকে। এই না। ধরো হাতের হাড়, এখানে কনুই আছে, এই হাড়ের সঙ্গে এই হাড়টা কি দিয়ে লাগানো থাকে? লিগামেন্ট বা সুতো, সাদা সাদা সুতোর মতো থাকে। দেখবে আমরা কোনো মাংস যখন খাই তখন দেখবে মাংসের ভিতরে এরকম লম্বা সাদা সুতোর মতো থাকে। দেখেছো তুমি সাদা সুতো? সাদা সুতোর মতো দেখেছো? না স্যার। দেখবে মাংস কাটলে এই পায়ের মাংস বা যখন ওই ইয়ে করবে তখন এখানে দেখবে সরু সাদা সুতোর মতো থাকে, খুব শক্ত, ছিঁড়বে না। এটাকে বলা হয় লিগামেন্ট। কি বলা হয়? লিগামেন্ট। এই হাড়ের পাশ দিয়ে লিগামেন্ট। এবার দড়িটাকে টান দিলে হাড়টা ভাঁজ হয়, দড়িটাকে আবার ঢিল দিলে হাতটা সোজা হয়। আমি যখন হাতটা ভাঁজ করবো মনে করছি তখন লিগামেন্টে টান দিচ্ছি, তখন হাতটা ভাঁজ হয়ে যাচ্ছে, বুঝছো? হ্যাঁ স্যার। কাঁধ, কোমর, হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে এক রকমের হরহরে তরল থাকে। তাহলে এই যে বলের মতো থাকছে, এই বলটার ভেতরে এখানে একটা তরল থাকে। কি থাকে? তরল। সেটা কমে গেলে হাড় ক্ষয় হতে শুরু করে, সেটা কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। যেমন ধরো গাড়িতে আমরা কি দেই? তেল দিই, মোবিল দিই। সেরকম আমাদের হাড়ের ভেতরে দুটো হাড়ে যেখানে জয়েন্ট আছে, এই জয়েন্টে একটা হরহরে মানে থকথকে তরল থাকে।
তাহলে এইখানে যদি হাড়ের তরলটা কমে যায় তখন দেখবে এই নাড়াচাড়া করতে হাঁটা চলা করতে খুব কষ্ট হয়। দেখবে মারা প্রায়ই বলে হাঁটুতে ব্যথা করছে, কাকিমারা বা ঠাকুমারা প্রায়ই বলে যে হাঁটুতে ব্যথা করছে। কারণ কি, অনেক দিন ধরে হাঁটাহাঁটি অনেক খাটাখাটি করে তাদের হাড়ের এইগুলো তেলগুলো শেষ হয়ে গেছে। তেলগুলো শেষ হয়ে গেলে খুব ব্যথা করে। রিনা বললো জিমন্যাস্টিক করলে অনেক অস্থিসন্ধি খুব নমনীয় হয়। হ্যাঁ, আমরা যদি জিমন্যাস্টিক করি, বিভিন্ন রকমের ব্যায়াম করি খালি হাতে, তাহলে আমাদের এই হাড়ের জয়েন্টগুলো স্মুথ হয়। সাঁতার কাটলেও হাড়ের জয়েন্টগুলো স্মুথ হয়, আমরা আগে দেখেছি, দেখিনি? হ্যাঁ স্যার। ঠিক। আর অস্থিসন্ধি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার। কি খেতে হয়? ক্যালসিয়াম। দুধ, ডিম খেতে হয়। কি খেতে হয়? কি খেতে হবে আমাদের হাড়ের এই জয়েন্টগুলোকে শক্ত করার জন্য? দুধ ডিম খেতে হবে। আমাদের যদি হাড় ভেঙে যায় তাহলে আমাদেরকে দেখবে ডাক্তারবাবু বলে কলা খেতে হবে। কি খেতে হবে? কলা। কলা খেতে হয়। কলা, দুধ, ডিম এগুলো খেলে হাড়ে শক্তি আসে, হাড়টা মটমটে থাকে না, পটাপট ভেঙে যায় না। চলো এবার শরীরের বিষয়ে বিভিন্ন শরীর বিষয়ে দেখে গুণে লেখো। এক এক হাতে কাঁধ থেকে কবজি কটা হাড় আছে গুণো তো। হাড়ের জোর কটা আছে গুণে খাতায় লেখো। তাহলে আমরা ছবিটা দেখবো, জোরগুলো দেখবো। হাত থেকে কাঁধ একদম কি অবধি? কবজি অবধি না? হ্যাঁ। এক হাত থেকে কবজি অবধি চারটে, আমি আগে বলে দিয়েছিলাম চারটে, একবার গুনেও দেখে নিই আমরা চারটে। দেখো এইখানে একটা কাঁধে আছে, আমরা চারিদিকে বলের মতো দেখতে পাচ্ছি, এটা বলের মতো। হ্যাঁ। এইটা একটা জয়েন্ট, এইখানে একটা জয়েন্ট, দুটো, এইখানে একটা জয়েন্ট, আর আর এই এখানে জায়গাটায় দেখো, এই জায়গাটা একটা জয়েন্ট। কবজি অবধি, হাত থেকে কবজি অবধি তিনটে, কিন্তু হাতের তালু অবধি চারটে। তাহলে এখানে কটা জয়েন্ট দেখলাম? তিনটে। তিনটে। তিনটি। আচ্ছা, কাঁধ থেকে কবজি পর্যন্ত কটা হাড়? এবার হাড় গুনে নাও। কাঁধ থেকে একটা হাড় আর দুটো, তিনটে হাড়। তিনটে হাড়, কটা হাড়? তিনটে হাত। নিচের দিকে দুটো আর ওপর দিকে একটা, তিনটে। হ্যাঁ। তারপরে দেখো তো, এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গায় নিজেরাই কোশ্চেন করব। হাতে যদি বলি যে কবজি থেকে হাতের মধ্যে মানে এইটুকুটায় কটা জোর থাকে, কটা হাড় থাকে, এগুলো নিজে নিজে কোশ্চেন করবে। কটা হাড় থাকে, কটা জোড়া থাকে, এগুলো আমরা নিজে নিজে কোশ্চেন করে উত্তর করার চেষ্টা করবো। হ্যাঁ, হ্যাঁ স্যার। বলবো যে হাতের কবজি থেকে হাতের তালু পর্যন্ত, হাতের তালুর মধ্যে কটা হাড় থাকে আর কটা জয়েন্ট থাকে। তাহলে এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, এরকম করে গোনা যাচ্ছে। গুনে নেবে, নিয়ে লিখবে, এগুলো নিজে নিজে কোশ্চেন করে লিখবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। হ্যাঁ। অস্থি মজবুত করা ও অস্থির অস্থি সন্ধিগুলোকে নমনীয় করার বিষয়ে আলোচনা করো। অস্থি মজবুত হলে কি সুবিধা? ভাঙবে না। কি হবে? ভাঙবে না। আর ভারী জিনিস তুলতে পারবো। হ্যাঁ। ভারী জিনিস তুলতে পারবো। আর কি করলে অস্থি মজবুত হয়? ক্যালসিয়াম খেলে। কি খেলে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম খেলে বা কলা খেলে বা তোমার আর কি কি বললাম? দুধ ডিম। দুধ খেলে, ডিম খেলে, এইসব খেলে হাড়টা শক্ত হয়। অস্থিসন্ধি নমনীয় হলে কি সুবিধা? আমরা হাড়গুলোকে ঘোরাতে, বিভিন্ন দিকে নড়াচড়া করতে পারবো। নড়াচড়া করতে সুবিধা হয়। নড়াচড়া করতে সুবিধা হয়। তাহলে হাড়ের সন্ধিগুলো যদি নরম হয় তাহলে আমরা বিভিন্ন, আমার যদি হাড়টা করা থাকে এরকমভাবে হাতটা উঠাতেই পারবো না, কিন্তু যদি নরম এরকম ব্যায়াম করা থাকে তাহলে আমরা সেটাকে উঠাতে পারবো, তাই না? হ্যাঁ। নড়াচড়া করতে সুবিধা হয়। অস্থিসন্ধি যদি নরম থাকে তাহলে নড়াচড়া করতে সুবিধা হয়। কি করলে অস্থিসন্ধি নমনীয় হয়? যোগ ব্যায়াম বা জিমন্যাস্টিক করলে। যোগ ব্যায়াম বা বা জিমন্যাস্টিক, করলে। জিমন্যাস্টিক বা সাঁতার কাটলে হয়ে গেল। চলো দেখি পেশি নিয়ে কিছু কথা। এবার ধরো মানুষের এই হাড় দিয়ে তো আমাদের শুধু হাড় দিয়ে তো শরীরটা তৈরি নয়। এই হাড়ের ওপর একদম থলথলে মাংস থাকে। কি থাকে? তাহলে মাংস। এই মাংসটাকে বলা হয় মাংসটাকে বলা হয় পেশি। কি বলা হয়? পেশি। এরকম ভাবে বিভিন্ন রকম টেক্সচার দিয়ে এরকম ভাবে মাংসগুলো থাকে। হ্যাঁ, এইগুলো কিন্তু অনেক সময় সংকুচিত প্রসারিত হয়ে আমাদের পা হাতটাকে আমরা ভাঁজ করতে পারি, বুঝলে? হ্যাঁ। এরকম ভাবে হাড়ের ওপর কি থাকে? পেশি থাকে।
পেশি। আসলে আমরা যেটাকে হাড়ের ওপর মাংস বলছি সেটাই আসলে পেশি। হাড়ের ওপর থাকে পেশি, এটাকে হাড়ের ওপর পেশি। পেশি থাকে, এই মাংসটাকে বলা হয় পেশি। এরকম ভাবে থাকে। তাহলে আমরা দেখি, চলো একটু কি বলছে, কি পড়াচ্ছে আমাদেরকে। শুভ্র কাকাকে পাঞ্জা লড়তে শেখাচ্ছিলেন। শুভ্র কাকার হাত চেপে ধরে অবাক, ইটের মতো শক্ত, উরি বাবা! কাজ করে করে কাকার হাত ইটের মতো শক্ত হয়ে গেছে। শুভ্র বলল, তোমার হাত এত শক্ত হলো কি করে? কাকা বলল, পেশির জন্য। কাজ করায় হাড়কে সাহায্য করে। পেশি দেখো, এই পেশি এখানে হাড়ে তো টানতে পারবে না, হাড়টা তো জাস্ট মজবুতি দিচ্ছে, আর এই পেশিতে টান দিচ্ছে, এটাকে দড়ির মতো। পেশি কাজ করায় হাড়কে সাহায্য করে। পেশি হাড়ের এক জায়গায় শুরু আর এক জায়গায় শেষ হয়। মানে এখানে ধরো এটা হাতের হাড়, এখানে হাতের হাড় এই জায়গায় শুরু হলে এই জায়গায় শেষ হয়। তাহলে হাড়কে কি করে? মজবুতি দেয়। এমনিতে নরম, টান টান করলেই শক্ত হয়ে যায়। এমনিতে দেখো তুলতুল করছে, কিন্তু এমনি করে চিপে ধরো, দেখো শক্ত হয়ে গেল, হলো না? হাতটা এখানে দেখো এমনি নরম তুলতুল করছে, আবার এমনি করে চিপে ধরো, দেখো কত শক্ত, তাই না? হ্যাঁ টান হ্যাঁ টান করলে শক্ত হয়ে যায়। কিছু টানতে গেলে পেশির জোর চাই। যদি আমরা কোনো জিনিস চাঁদতে চাই বা বয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কিসের জোর চাই? পেশির জোর চাই। জ্যোতি। পেশির জোর চাই। কি করে পেশি জোরালো হবে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খাবে, তাহলে এগুলো খেলেই জোর হবে। জোর হবে আর একটা কাজ করলে, একটু ব্যায়াম করবে, পেশিগুলোকে একটু টান 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 করার চেষ্টা করবে, এরকম করবে, পেশিগুলোকে নড়াচড়া করবে। সকালে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করবে, মাঝে মধ্যে হাতটা টান টান করবে, তারপর ছেড়ে দেবে, পেশি লম্বায় বাড়বে। যদি কেউ সরু হয়ে যায়, মানে মানে কি বলে, ছোট হয়ে যায়, লম্বায় না বাড়ে, তাহলে তাকে কি করতে হবে? হাত দিয়ে পুরো পেশিগুলোকে সব জায়গায় ঝুলে ঝুলে বড় করতে হবে। স্কুলে হ্যাঁ এসব কথা বললো শুভ্র। স্যার বললেন, হাতে অনেক পেশি আছে, লিখতে গেলে অনেক পেশির সাহায্য লাগে। ক্রিকেট খেলায় বল ধরতে আবার অন্যরকম, দেখার জন্য, পড়ার জন্য চোখের পেশি আছে। চোখটা যে আমরা এদিক উদিক করছি, চোখটা কিন্তু এমনি হিলছে না, চোখের বলটাকে এরকম সুতোর মতো পেশি দিয়ে টান টান করে বাঁধা আছে। এবার আমরা যেদিকে টানছি সেদিকে টানছে, এটা ঢিল হয়ে যাচ্ছে আর এটা টান হয়ে যাচ্ছে, নি চোখটা এদিকে ঘুরে গেল। আবার যখন আমরা এদিকে ঘোরাচ্ছি তখন এটা ঢিল হচ্ছে, এটা এদিকে হচ্ছে, বুঝতে পারছো তো? এই চোখটাকে হ্যাঁ ঘোরানোর জন্য পেশির দরকার হচ্ছে। অজন্তা বলল, অন্য প্রাণীদেরও দেহে পেশি আছে? নিশ্চয়, বাঘের মুখের পেশির জোর খুব বেশি, অনেক জোর, পেশি খুব শক্তপোক্ত। কেঁচোর দেহে পেশির বেশিরভাগটাই শুধু পেশি, কেঁচোর দেহে হাড় নেই, কেঁচোটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। পেশি। কেঁচোর দেহে সবই কিন্তু পেশি, সবই মাংস। হ্যাঁ আমাদের আমাদের হাড় না থাকলে কি হতো? চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত। আমাদের হাড় না থাকলে আমরা শুয়ে শুয়ে লটর পটর করে যেতাম, তাই না? হ্যাঁ তা বটে, আমাদের চোখে হাড় নেই, এর সঙ্গে লাগানো পেশিগুলো একে নড়াচড়া করায়। জিভেও একটা পেশি, জিভ ও একটা পেশি। তাহলে আমরা যেখানেই মাংস দেখতে পাচ্ছি, মাংসটা আসলে কি? মাংসটা যেখানেই দেখতে পাবো সেটা আসলে কি? সেটা পেশি। আমি পেশি। আমি যদি বেশি কথা বলি, আমার গালের পেশিগুলো ব্যথা করবে, করবে না? হ্যাঁ আর এই 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 আমি হাঁ করছি মানে কি, এখানে পেশিগুলো এরকম এরকম খেলছে। তাহলে বেশি কথা বললেও বেশির ব্যায়াম হয়। একাই অনেক কাজ করে। কোনো খাবার চেটে চেটে নিতে পারে, মুখের ভেতর চিবানোর সময় খাবারকে ওলট পালট করতে পারে। জিভের কথা বলছে, জিভ কোনো কিছু চেটে নিতে পারে, আবার উলট পালট হ্যাঁ ভেতরে গিয়ে উল্টে পাল্টে আমরা চিবোই। একটা মাংসকে চিবালাম, আবার এই গালে নিয়ে এসে চিবালাম, উল্টো পাল্টা করে কে? জিভ। আবার গিলতেও জিভ সাহায্য করে, আর জিভ না থাকলে কথা বলা যায় না। জিভ না থাকলে কথা বলা যায় না। কথা বলা যায় না। আমাদের জিভের পেশি যদি মোটা হয়ে যায়, তাহলে আমরা কিন্তু আর কথা বলতে পারবো না। আবার হ্যাঁ কানের লতিতেও পেশি থাকে, এখানেও পেশি থাকে সব, তবে সে কোনো কাজই করতে পারে না। এই কাজটা কোনো কাজ করতে পারে না, এই পেশিটা কোনো কাজ করতে পারে না। নড়াতে পারো তুমি? না। পারি না। তাহলে ওটা হচ্ছে
তরুণাস্থি, ওখানে পেশি থাকে খুব নরম, ওই পেশি কোনো কাজ করে না। তাহলে মাংস মানে কি বুঝলাম? পেশি। মাংস মানে পেশি। হ্যাঁ। তাহলে আমাদের দেহ কি কি নিয়ে তৈরি? হাড় আর পেশি। এরপরে আমরা পেশি। শুনবো চামড়া, চর্বি, এগুলো শুনবো। মানুষের শরীরে পেশি কোন জায়গায়? পেশি কাঁধের পেশি। কি করা সাহায্য করে? কাঁধের পেশি। কাঁধের পেশি কি করতে সাহায্য করে? কাঁধের পেশি। হুম, কাঁধের পেশি। এই কাঁধের পেশিটা কি করে? হাতকে কাজ করতে সাহায্য করে। হাতকে কাজ করতে সাহায্য করে। কাজ করতে সাহায্য করে। চোয়ালের পেশি কথা বলতে খাবার কথা খেতে। বলতে সাহায্য করে। কথা বলতে খাবার খেতে। অন্য প্রাণীদের শরীরের পেশি কোন জায়গার পেশি? থাবা। বাঘের যদি আমরা দেখি থাবাটা কি করে? থাবা মারলো, মাংস চিড়ে গেল। বা হ্যাঁ। বাঘের চোয়াল তো চরম শক্ত, আমাদের মাথাকেও ভেঙে দেবে। আমাদের মাথা তো প্রচুর শক্ত, হাতু দিয়েও ভাঙা যাবে না, কিন্তু বাঘে এমন করে মুড়মুড় করে ভেঙে দিতে পারবে। বুঝতে পেরেছো? এখানে আমাদের পশুদের বিভিন্ন পেশির নাম লিখতে হবে। পায়ের পেশি লিখতে পারো, হাতের পেশি লিখতে পারো, থাবার পেশি লিখতে পারো, মুখের পেশি লিখতে পারো। এইসব পেশিগুলো লিখে তোমরা এইগুলো কি কাজ করে মোটামুটি লেখার চেষ্টা করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো স্টেথোস্কোপে শোনা। এবার আমরা তাহলে পেশি হাড় বুঝে নিলাম। এবার ধুক 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 করে। আমরা যদি আমাদের শরীর খারাপ হয়, ডাক্তারবাবু বুকে একটা কি লাগায় গোল মতো, দেখেছো ওটা? হ্যাঁ। এখান দিয়ে একটা পাইপ থাকে, পাইপটা কানে লাগায় ডাক্তারবাবু, দেখেছো এরকম? এটার নাম হচ্ছে স্টেথোস্কোপ। কি বলা হয়? স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ। সিধু ভাবলো এমন একটা জিনিস বানানো যায় স্টেথোস্কোপের যে দিকটা বুকে ঠাকায় সেটা ছোট ফানেলের মতো। ছোট ফানেল মানে এরকম ফানেল, যাতে করে জল ঢালানো হয় বা তেল ঢালানো হয়, ফানেলের মতো। ও একটা ফানেলের আর রাবারের নল দিয়ে স্টেথোস্কোপ বানাবার চেষ্টা করলো। এখানে একটা বেলুনের রাবার লাগিয়ে দিল, আর এখান দিয়ে একটা নল লাগিয়ে দিল। নলটা এবার কানে দেওয়ার চেষ্টা করছে। ছোট বোনের বুকে নলটা ঠেকিয়ে সিধু ফানেলে কান দিল। তারপর অবাক হয়ে শুনলো বুকে এত শব্দ, বুকে সাঁই সাঁই ঢপ 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 সব শব্দ শুনতে পেতে শুরু করলো। ভালো করে দেখার আগেই বোনকে মা ডাকলো। বোন এক ছুটে গেল, চলে গেল। আবার একটু পরে ফিরে এলো ছুটে। সিধু এবার এবার এভাবে শুনলো। এবারে মনে হয় শব্দটা বদলে গেছে, আরো জোরে জোরে। আমরা ছুটোছুটি করলে আমাদের হাতটা যেটা আছে, হাতটা কি হবে? ডুব 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 করে জোরে জোরে চলবে। হাতটা কি হবে? এদিকে সংকোচন, এদিকে প্রসারণ, জোরে জোরে হবে। তাহলে আমরা যদি জোরে দৌড়াই তাহলে আমাদের হার্টের কাজটা বেশি হয়ে যায়, আমাদের রক্ত সঞ্চালনটা বেশি হয়ে যায়। ওই জন্য হার্টটা কি করে? জোরে জোরে চলে, হৃৎপিণ্ডটা জোরে চলে। পরের দিন স্কুলে সবাইকে ও সে কথা বললো। দিদিমণি শুনে বললেন, ঠিকই শুনেছো, দৌড়ে গেলে আর দৌড়ে ফিরে এলে হৃৎপিণ্ড ধুকপুক শব্দটা বেড়ে যায়। হৃৎপিণ্ডের শব্দ ধুকপুক ধুকপুক, এটাকে বলা হয় লাভ ডুব। কি বলা হয়? লাভ ডুব। আশা বলল, হৃৎপিণ্ড কি? শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প মেশিন। আমরা দেখেছি যে পুকুরে পাম্প মেশিন বসিয়ে জল তোলা হয়, পুকুর থেকে জল তুলে সেটা জমিতে দেওয়া হয়, তাই না? এবার আমাদের সারা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি সব জায়গায় তো জিন্দ্রকোষ আছে। তাহলে তাদেরকে খাবার দিতে হবে না? হ্যাঁ। তাহলে সেই খাবারটা কে পৌঁছে দেয়? রক্ত। কে পৌঁছে দেয়? রক্ত। এবার রক্তটাকে কে ওখানে ঠেলে পাঠায়? রক্তটা দ্বারা আমাদের বুকের মধ্যে এই পরিমাণ রক্ত, তো রক্তটা এবার তো ওখানে যেতে পারবে না নিজে নিজে, কারণ মাথা উপর দিকে আছে, গড়িয়ে যাবে না। পায়ে না হয় গড়িয়ে চলে যাবে, কিন্তু মাথার দিকে তো যেতে পারবে না। তাই এখানে একটা পাম্প মেশিন থাকে, এখানে একটা পাম্প মেশিন বা এখানে একটা মোটর লাগানো থাকে। এই মোটরটার নাম হচ্ছে হার্ট, পাম্প দেওয়ার যন্ত্র। এখানে এমন করে ফুস করে পাম্প দিচ্ছে, ওই রক্তটা চু করে মাথার দিকে, পায়ের দিকে, হাতে, আঙুলে, চোখে, মুখে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আবার এমন করে টানছে চুম করে, তখন সব জায়গার দূষিত রক্তগুলো চলে আসছে। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে রক্ত কি কাজ করে? রক্ত খাবার পৌঁছে দেয়,
আর অক্সিজেন পৌঁছে দেয়। কি করে? অক্সিজেন আমরা যে গ্রহণ করি, অক্সিজেন নিলাম, সেই অক্সিজেনটা রক্তে মিশে গেল, এবার রক্ত কি করলো? ডুকডুক ডুকডুক করে চোখে, নাকে, মুখে, কানে সব জায়গায় নিয়ে গেল। কোনো জায়গায় যদি একটু অক্সিজেন কম যায় তাহলে আমরা দেখবো মাথা ঘুরে পড়ে গেলাম। মাথায় যদি অক্সিজেন কম পৌঁছায় আমরা দেখবো ওই মাথাটা কাজ করবে না। এখানে যদি রক্তটা না যায় তাহলে দেখবে এখানে ঝিনঝিন ঝিনঝিন করে। আমরা যদি এরকমভাবে ঘুমিয়ে থাকি দেখবে ওঠার সময় হাতটা চলছে না, ঝিনঝিন ঝিনঝিন করছে না? করে না এরকম? হ্যাঁ স্যার। তাহলে রক্ত কি নিয়ে যায়? খাবার আর অক্সিজেন। অক্সিজেন। সারা শরীরে কি আছে বলতো? রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনী, রাস্তা করা আছে, পাইপ লাইন করা আছে, সারা সব জায়গায় যেন রক্তটা পৌঁছায় তার জন্য একদম শিরা ধমনী আছে। পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভেতরে একটা শক্ত একটা অঙ্গ, রক্ত পাঠায় বুকের ভেতরে একটা অঙ্গ, তার নাম হৃৎপিণ্ড। তাহলে যে যন্ত্রের সাহায্যে বা যে অঙ্গ আমাদের রক্তকে সারা শরীরে ছড়িয়ে দেয় আর সারা শরীর থেকে রক্তকে টেনে নিয়ে আসে তাকে বলা হয় হৃৎপিণ্ড। হ্যাঁ। রবিলাল বলল সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কি? এবার এসো মেন পয়েন্টে। সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কি? আমি একটু আগেই বললাম, অক্সিজেন আর পুষ্টি বা খাবার পৌঁছে দেওয়ার জন্য। সারা শরীরে অক্সিজেন আর খাবার পৌঁছে দেওয়ার জন্য। আবার ধরো তোমার নাকে ফোড়া হয়েছে, সেখানে ফোড়ার অনেক জীবাণু, রক্তেও কিছু জীবাণু মিশে আছে, কিন্তু তুমি ওষুধ খেয়েছো, ওষুধটা কে ফোড়ার মধ্যে নিয়ে যাবে? রক্ত। মুখ দিয়ে ওষুধটা খেলাম, পেতে গিয়ে ওই ওষুধটাকে শুষে নিল আমাদের রক্ত সেটাকে ফোড়ার ওই জীবাণুর মধ্যে পাঠিয়ে দিল। কিন্তু ফোড়ার কাছে ওষুধটা যাবে কিভাবে? রক্তের সঙ্গে গুলে যাবে, হৃৎপিণ্ড সেই রক্ত পাম্প করে নাকে পাঠিয়ে দিবে আর নাকের ফোড়া ভালো হয়ে যাবে। এইটা একটা হৃৎপিণ্ডের ছবি, দেখতে পাচ্ছ হৃৎপিণ্ডের ছবিটা? হ্যাঁ স্যার। এই তো রক্তের কাজ। আর হৃৎপিণ্ডর কাজ বুঝছো? হৃৎপিণ্ড হচ্ছে রক্তটাকে সঞ্চালন করা। তাছাড়া রক্তের রোগ আটকানোর মতো অনেক কিছু থাকে, রক্তের মধ্যে অনেক উপাদান থাকে যেগুলো রোগ হতে দেয় না। রক্তে অনেক ফাইটিং থাকে, ফাইটার, তাই কিছু ওষুধ না খেলেও ছেড়ে যায়। ঠিক। এবার তোমরা বন্ধুরা সবাই মিলে সিঁদুর মতো স্টেথোস্কোপ বানানোর চেষ্টা করো। ছোটরা আগে, পরে হৃৎপিণ্ডের ধুকপুক ধুকপুক শব্দে, ছোটার আগে ও পরে ধুকপুক শব্দের ছন্দ কিভাবে বদলায় তা দেখো। তাহলে স্টেথোস্কোপ বানাতে গেলে কি লাগবে? একটা ফানেল লাগবে, মানে যেটাতে তেল ভরা হয় কোনো জিনিসে। এখানে একটা বেলুন লাগিয়ে দিতে হবে রাবার দিয়ে, আর এই ফানেলের আগে একটা নল লাগাতে হবে। নলটা কোথায় পাবে তুমি? এবার রাজমিস্ত্রিরা সরু সরু নল ব্যবহার করে, ওই নলটাকে, এই নলটা এখানে দুটো ভাগ করে দিতে পারো, দুটো কানে দেওয়ার জন্য দুটো নল লাগিয়ে দিতে পারো। এখানে একটা নলের মধ্যে দুটো নল। বড়দের একটু সাহায্য নেবে, কানে লাগাবে, দেখবে ধুকধুক শব্দটা শুনতে পাচ্ছ। তুমি তখন ডাক্তার হয়ে গেছো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই ছকটা করো। বিকেলে কেমন হৃৎপিণ্ডটা শব্দ করছে, সকালে রাতে শুয়ে কেমন লাগছে, এটা করবে। 37 নম্বর পৃষ্ঠা অবধি করলাম আমরা আজকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে তোমার? স্যার সবচেয়ে ছোট পেশি কোনটা? সবচেয়ে ছোট পেশি না হাড়? পেশি। সবচেয়ে ছোট পেশি, সবচেয়ে ছোট পেশি, সবচেয়ে ছোট পেশি হ্যাঁ। চোখের মধ্যে থাকে। পেশিটার নাম জানি না, তবে সব চোখের মধ্যে থাকবে। হ্যাঁ। হ্যাঁ, বলে দেবো আমি পরে তোমাকে সবচেয়ে ছোট পেশি। আর হাত? হাড় কানের মধ্যে থাকে। তিনটে হাড় থাকে, সব থেকে ছোট হচ্ছে মেলিয়াস, ইনকাস আর টেটিস। তিনটে হাড় থাকে কানের মধ্যে, খুব ছোট। হ্যাঁ। ঠিক আছে, আজকে শেষ করছি। পরে আমরা শুনবো আরো অনেক কথা, প্রশ্নগুলো আলোচনা করবো, তখন আমরা সব বলবো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ স্যার। টাটা।